নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সৈনিক হিসাবে আমি নিজের কর্ম চালিয়ে যেতাম। এমনই সময় মে মাসের ১ম দিকে মনে হয় আরেকটা জিনিস হলো তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার-টেপার আসা সব ব্যান ছিল। আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ-টিউজ, বিবিসি নিউজে মাঝেমধ্যে যা ছিটেফোঁটা খবর আসতো ওগুলোও তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম, যে এগুলা সব মিথ্যা বলতেছে। আমিও বললাম তো যেহেতু একটু পাকিস্তানপন্থী ছিলাম আমি ওগুলা মোটামুটি বিশ্বাস করতাম। তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম। সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজউইক, টাইমস, হেরাল্ড ট্রিবিউন, গার্ডিয়ান, এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল। তো ওগুলা পড়লাম। ওগুলার ভিতরে ছিল যে 25শে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে, হত্যাযজ্ঞ, যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে, এগুলার খবরগুলা আমি দেখলাম অনেকগুলা। পড়ে শুধু একবার না, আমি বারবার ওটা পড়লাম, বারবার পড়লাম, কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে, যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি, কি জেনে আসছি, আর এখানে কি সব লেখা। আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই, কারণ তারা মিথ্যা বলবে কেন? আরেকটা জিনিস হলো 25শে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে, তবু অনেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে, তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছে। ওসব খবরগুলা পড়ে সত্যি বলতে কি আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই। আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে ধিক্ষার দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান, এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে, আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি, তাদের এখানে থাকতেছি। আমি তখন যখনই চোখ বন্ধ করতাম, আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি। চোখ বন্ধ করতাম, ওসব কাহিনী পড়ে মনে হইতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে, আমার চোখের সামনে সেসব হত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি। তারপরে মানে চোখ বন্ধ করলে মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি। কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, তখন আমার একটা বিরাট পরিবর্তন আসে গেল। ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না। আরো চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে, আরো মুক্তিযুদ্ধ হচ্ছে, সংগ্রাম চলছে, আমি ধারণা নিয়ে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে, ইটস ম্যাটার অফ টাইম। 1 বছর, 2 বছর, 10 বছর, যতদিন হতে হয়ে যাবে। একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না। যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে। এখন যখন বাংলাদেশ হবে, আমি দেশে যাব, আমার পরিবার হবে, তখন আমি কিন্তু ম্যারিড ছিলাম না, পরিবার হবে, আমার বাচ্চা কাচ্চা হবে। তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে, দাদা, বাবা, তুমি 71-এ যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিলে, কি করছিলে, তোমার কি রোল ছিল, আমি কিভাবে বলবো? আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা এদের সহায়ক হিসাবে ছিলাম। এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্স ক্যাডেট ছিলাম, কিছুটা প্লেন চালাতে বলতাম। তখন একটা উদ্ভট আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি, এবং সেই উপলক্ষে আমি করাচিতে ডিগ্রোডও গেছিলাম। সেখানে প্লেন টেনের অবস্থান দেখে টেকে এমন একটা উদ্ভট ধরনের কল্পনা করছি যে আমি যদি গোপনে যাই চলে চলে উড়ে যেতে পারি। কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটই, ওটা সম্ভব না, চলে আসছি। তারপর শিয়ালকোটেও আমি 2বার পথের দিকে বাই রোডে যাওয়ার, প্রথমবার যাই দেখি যে বর্ডারে তখন খুব মানে
সৈন্য সামন্ত অনেক। তার কিছুদিন আগে, ১ সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে গেছে। তাদের মধ্যে ছিল মেজর মনজুর, মেজর তাহের, ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন, ক্যাপ্টেন গনি, এরা সব একটা গ্রুপ মিলে তারা ছিল। এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন। অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবারে ভালো করে বর্ডারে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে আমি ফেরত চলে আসছি। দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম, অনেক হাঁটতে 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 একটা সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম। ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো, শিয়ালকোটেরই। সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে। সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি, আমি আমাকে আপনার এই যে পালাতে চাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট করবো না, আপনি আপনার ইউনিটে ফেরত চলে যান। যাই হোক আমি চলে আসছি। তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে আসলাম। তখন লাহোরে আসার পরে নতুন জায়গা, বর্ডার আমি চিনি না। আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক, যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস অর্জন করতে পারি, এবং আমি আই ওয়াজ সাকসেসফুল। কিছুদিন পরে, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো অ্যাজ এ FOO, যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার, যেটা আর্টিলারির। আমি তখন আর্টিলারি ছিলাম। আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনিমি পজিশনে বোমা আনার, যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে। সেখানে গেলাম। সেখানে যে আমি কিছুদিন খুব মানে নিজের কাজ বাংকার বানানো বা অন্যান্য যেসব কাজ আমার দরকার এগুলো করেছি। করে আমার সিইও একদিন আসছে, আমার মানে ওসি একদিন আসছে, সেটার সাথে খুব খুশি। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। বলো। এই আলোচনাগুলো আমরা খুব বেশি করতে চাই না, কারণ দর্শকের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো এটা জাস্ট আপনি কিভাবে আসলে যোগ দিলেন বাংলাদেশে ওই জায়গায়। ওকে সরি। এনিওয়ে অনেক বহুত মানে পরিকল্পনা আছে, ওগুলো আমি ডিটেল যেতে চাই না। শেষ পর্যন্ত মরিয়া হয়ে একটা জিপ চালিয়ে, আমি নিজের, আমাদের জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে, আমার ব্যাকম্যান ছিল বাঙালি, তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম। তবে এগেইন এটা এত সোজা ছিল না। বেশ অনেক প্ল্যান ট্যান করে, অনেক অসুবিধার মধ্যে, বিপদও পড়েছি কয়েকবার, অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে। এগুলো সব এড়ায় আমি এটা সাকসেসফুল হয়েছি। এবং ভারতে গিয়ে কাসুর রিভারে আমি আবার জিপ পড়ে গেছিলাম। আমার ব্যাকম্যানকে বাইরে তো বললাম, আমি জিপের নিচে পড়ে গেলাম, অনেক মরতে বেঁচে গেছে। যাই হোক ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম। ভারতে রাজৌক ক্যান্টনমেন্ট প্রথমে, তারপরে ফিরোজপুর ক্যান্টনমেন্ট, সেখান থেকে দিল্লিতে মানে সপ্তাহখানিক ইন্টারোগেশন। তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিবনগরে জেনারেল জিয়ার সাথে আমার, সরি, ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়। সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা থেকে মাসিমপুর, শিলচর থেকে মাসিমপুরে যখন আসি, নাম্বার 4 সেক্টর হেডকোয়ার্টার, ওখানের কমান্ডার ছিলেন কর্নেল সিআর দত্ত। উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন। আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আলী জাহের, সেও আর্টিলারি। তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাত্রেবেলা কোথায় থাকবো জায়গাটা দেখাই দিলেন। আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম। তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য, উনি কে। তো যেয়ে দেখি যে অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আধা শোয়া অবস্থায় আছেন। উনি কথা বলছেন সিআর দত্তর সাথে, উনি বসে আছেন, দত্তদা বলে কথা বলছেন। তো আমি গিয়ে আমি সালাম দিয়ে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে তো উনি উঠে বসলেন। আমার হাত শেক করে বললেন, ও ইউ আর দি ওয়ান, তুমি আমার আর্টিলারির কমান্ডার হিসাবে এসেছো। তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মাথার মধ্যে আসতেছিল না। আমার পিছনে সাজ্জাদ এসেছে। সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে, মেজর জিয়াউর রহমান। তো
আমি পরিচয় করতাম মেজর জিয়াউর রহমান। তারপরে উনি যখন বলছে আমি ওনার র্যাঙ্ক দিলাম, উনি এখন আর মেজর নাই, উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তখন আমি বললাম সরি লেফটেন্যান্ট কর্নেল, ইটস ওকে, বসো। আমি বসলাম, সাজ্জাদ চলে গেছে। বসে কিছুক্ষণ কথা-টথা বলে জিজ্ঞেস করলেন যে কেমনে আসছো, কিভাবে আসছো, সব জিজ্ঞেস করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে, উনি দেখলাম যে ওখানকার পথঘাট উনি সব চিনে, ওইসব গ্রাম-টাম সব উনি চিনে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এগুলো জানেন কিভাবে? আরে 65 ওয়ারে আমি ওখানে ছিলাম। আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান, আ আ সিতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে। আমি ওখানে আমি সব জানি। অর্থাৎ আমি যেদিক দিয়ে আসছি উনি পুরাপুরি এদিক জানেন। যাই হোক, তারপরে সেদিন সন্ধ্যায় আমরা খেয়ে-দেয়ে উনি আমাকে বললেন, উনার হেডকোয়ার্টার ছিল কৈলাস শহরে, উনি ওখানে চলে যাবেন। যাওয়ার আগে উনি বললেন যে, "তুমি তোমার ইউনিটে যাও। আমি ইউনিটটা যেখানে হবে ওটা কুকিতল, একটা ছোট জায়গা। সেখানে যাও, তুমি টেক দি স্টক টেকিং, ফাইন্ড আউট তোমার কি লাগবে, কি আছে। এখন ২-১ দিনের মধ্যে তুমি আমার সাথে দেখা করো। আই উইল সি হোয়াট আই ক্যান ডু। অ্যান্ড আমি আমার আর্টিলারিটিকে আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে।" কারণ ইতিপূর্বে আ যা আর্টিলারি, জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না। ওই মাঝে মধ্যে ২-১ টা মনে হয় ইন্ডিয়ান সাহায্য নিত। ওগুলা হি ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ ইট অ্যান্ড হি ওয়ান্টেড টু হ্যাভ হিজ ওন আর্টিলারি ফোর্স। এজন্য হি ওয়াজ ইনসিস্টিং, "ইউ গো সি মি উইদিন ফিউ ডেজ।" যাই হোক, তারপরে আম যুদ্ধ শুরু। আর্টিলারি আমি দিনে শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম। যুদ্ধ ১ম অপারেশনটা আমার মনে আছে বড়লেখাতে আমরা করি। লাঠিটিলা অঞ্চল থেকে বড়লাটায় করি। আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো ১ম অপারেশনটাই the most successful, আমার আর্টিলারি, the first shot of my artillery fell on a concentration of পাকিস্তানি যারা 8 বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল। এবং সাথে, সাথে এই সাম্বো বলে তছনছ করে ফেলেছে। অনেক কাহিনী অনেক অতীতে বলতেছে। তারপর সেখান থেকে শুরু করে আমরা মানে আ সিলেটের আ তারপরে ছাতক, মৌলভীবাজার, জুড়ি এইসব অঞ্চল হয়ে সিলেটের শেষ যুদ্ধটা আমাদের সিলেটের ওখানেই হয়। তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে। আমি ইউজুয়ালি গ্রামের ছেলে, এইজন্যই গাছ-টাছে চড়তে পারি। তো আমার আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বাইনোকুলার আছে, ম্যাপ আছে, আর ওয়াকি-টকি সেট দিয়ে আমার নিচে যে সিগন্যালার, সে আমি তাকে কমিউনিকেট করি। সে তার ওয়্যারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে, মানে গোলা ফালানোর। সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেনট্রেট করতেছে সিলেটের উত্তরে, কয়েক মাইল উত্তরে একটা কলেজে। এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলাবর্ষণ, দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশন আরকি। গোলাবর্ষণ করার পরে মাঝখান দিয়ে, বাই দ্যাট টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে। জয়েন করার পরে উনি আমাকে ওই গোলা বর্ষণের মাঝখানেই বলল যে, "রাশেদ, আ পাকিস্তানিদের আর সাজা দেওয়ার দরকার নাই, দে আর সারেন্ডারিং।" আমি বললাম যে, "স্যার আমি তো এখনো কিছু শুনি নাই। আ আমি এইমাত্র রেডিওতে শুনলাম।" তখন আমি বললাম যে, "আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন? মানে জিয়াউর রহমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন?" "না, আমি এখনো পাই নাই। আমি খবরটা ইয়েতে আ আ রেডিওতে পেয়েছি।" আমি বললাম যে, "আমি তো গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে শুনতেছি। মানে যুদ্ধ এখনো মানে শেষ হইছে বলে মনে হয় না।" যাই হোক, তবুও আমি বললাম যে, "আমি দেখি, আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালায়।" আমি তারপর সিজ ফায়ার করে বন্ধ করে নিচে নেমে আসছি। দ্যাট ওয়াজ মাই লাস্ট পজিশন অফ দ্য ওয়ার। এই মাঝখানে কিন্তু অনেক যুদ্ধ-টুদ্ধ আছে। এত কিছু বলার সময় নাই। স্যার, বিভিন্ন স্যার এই যে দুঃখের আপনি কাহিনী আছে, ভালো কাহিনী আছে, এই স্যার আরকি। আপনি প্রায় ৯ মাসের গল্প বলে ফেললেন মানে কয়েক মিনিটে। আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে লম্বা একটা জার্নি ছিল আপনার সেই পাকিস্তান থেকে এ এত লম্বা এত দূর আসলেন। এর মাঝখানে মানে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়নি বা তারা কোথায় ছিল? কাউকে কি বাংলাদেশে এই যুদ্ধের মাঠে কাউকে পেয়েছেন কিনা? ১ম হলো আওয়ামী লীগের ২-১ জনকে ওই যে মুজিবনগরে যখন আসি, ওখানেই এই ২-১ জনের সাথে যা পরিচয় হয়, দেখা হয়। তো পলিটিক্যালি আমার মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা।
অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয় নাই। তখন আহ, ক্যাপ্টেন নূর ছিল ওসমানীর এডিসি, পুরানা বন্ধু মানুষ, তাকে দেখছি। আর অফিসার ম্যাচে দুই একজন অফিস দেখছি। ইনফ্যাক্ট শেখ কামাল, মুজিবের ছেলে, নতুন কমিশন পেয়ে এসেছে, হি ওয়াজ ডিটেড টু লুক আফটার মি এট মুজিবনগর। তাকেও আমি জানতাম না, চিনতাম না, কথা বলার ছলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে। তো কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা টাকা হয়নি। আর যুদ্ধক্ষেত্রে আমি যখন আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায়, অনেক কাহিনী আছে। আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওখানে আমার সাথে আমি এখানে আমার সাথে আরো 10-12 জন ইনফ্যান্ট্রি 5 বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা সিয়ালকোট থেকে পালিয়ে আসছে, তারা আমার সাথে ছিল। আমার আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো। তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রেবেলা। তো সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হলো ক্যাম্পের ভিতরে, যুদ্ধের ময়দানে নয়। এবং সের মধ্যে ছিল আমাদের চাঁদপুরের মিজানুর রহমান চৌধুরী, ইনি আমার দূর সম্পর্কের আত্মীয়, ওনার সাথে দেখা হলো। তারপরে এমনকি আমার অঞ্চলে হাজীগঞ্জের যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার, ওনার সাথেও দেখা হইলো। উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন, শাস্ত্র পড়াতেন আমাদের হাই স্কুলে আমি যখন পড়তাম। ওনাদের সাথে দেখা টাকা হইলো। এবং অনেক লোকজন, যুব সম্প্রদায় অনেককে দিলাম, তারা সবাই আমার কাহিনী শুনতে চায়, আমি কেমনে পালায় আসলাম এসব কাহিনী। সারা রাত বড়দের কাছে কাহিনী বলেছি। ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম, ওখানে আরাম করতেছে, খাইতেছে। তো মিজানুর রহমান চৌধুরী বড় একজন, উনি হয়তো নিজের কাজকর্ম বলার জন্য বলছে যে ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জে আছি, এগুলো সব দেখাশোনা করি, তুমি যাও, তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে কয়েকদিন পরে তোমার ওখানে আসবো, দেখা করব, আমাকে বলে দেন। তারপরে চলে আসলাম। যখন আগরতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ওখানে। উনি আলাপ আলোচনা করার পর, খুব ভালো লোক, ভালো আলোচনা করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইগে আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সামনে, কিন্তু এখানে এই যে ক্যাম্পে গত রাত্রে আমি দেখলাম যে সব বসে বসে আরাম করছে, খাচ্ছে দাচ্ছে, এরা যুদ্ধে যাচ্ছে না কেন? তখন উনি বললেন যে দেখো আসে, তুমি তো নতুন আসছো, তুমি এখনো জানো নাই, অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই, অনেকে বিভিন্ন মানে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচার, পাকিস্তান আরামে আসার জন্য এখানে থাকতেছে। মাঝে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডাররা আসে রিক্রুট করার জন্য, কেউ যায় কেউ যায় না। ইভেন আমিও পরে আমার আর্টিলারির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম, খুব একটা সাড়া পাইনি, দু একজন পাইছি, সব পাইনি। তো এই পলিটিক্যাল এলিমেন্ট ওখানে। আর আমি যেদিন আগরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার, আশেপাশে কমান্ডারদের মনে একটা কনফারেন্স ছিল। এই জন্য আমি ওই দিন সফিউল্লাহ, খালেদ মোশাররফ, আই থিঙ্ক মেজর কি জানি বলে রফিক, এদের সবার সাথে আমার ওদিন দেখা হয়। এমনকি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসেরের সাথে ওদিন দেখা হলো, ল্যাংড়া ঘোড়া, উনিও। ও তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল। আমার বেশি কিছু, সেদিনই একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর, তারপর মাসিমপুর চলে গেলাম। আর যেই তোমার অরিজিনাল প্রশ্ন, কোনো রাজনৈতিক না, আমি ছিলাম ফ্রন্টে, সম্মুখ যুদ্ধে, ওখানে আমি কোনো রাজনৈতিক বৃত্ত কাউকে দেখি নাই। আর আমি জেড ফোর্সে ছিলাম, আমরা পুরাপুরি আমাদের সেনারাই ছিল। আর রাজনৈতিক এলিমেন্ট যদি ছাত্র থাকে, ওরা দে হ্যাভ অলরেডি বিন, মানে আমাদের সাথে জড়িত হয়ে গেছে, তারা সৈনিক হিসাবে আমি তাদেরকে যেতাম। মানে স্যার আমরা তো ধরেন এই যে এই পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত ১৫ বছরের যে ইতিহাস, সেখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, আর শেখ মুজিব আর শেখ পরিবার, এই আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। মানে এইটা আপনি একজন মানে রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনার এটা মনে হয়েছে? ইলিয়াস, এটা আমার কাছে একটা উদ্ভট, মানে কারো কল্পনা উদ্ভট মনে হয়। কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম, জি। আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল। তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন, ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি, কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি। বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন। ঘোষণা আর ছিল। জিয়াউর রহমান আরেকটা জিনিস হলো, ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি। আমি যখন ক্যাডেট ছিলাম, হি ওয়াজ অ্যান ইনস্ট্রাক্টর। আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না, কিন্তু অন্য অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল, বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো, এই আর কি। কিন্তু সরাসরি ওনাকে, কিন্তু ওনার গলার আওয়াজ খুব মানে দৃঢ়
ওটা আমি চিনতে পারি। এইজন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি। কারণ ওনার আওয়াজ চিনতাম। তখন থেকে ওনাকে জানি। তারপরে যুদ্ধের সময় I became very close to him. বিকজ ওটা ১ম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ওই কামানগুলো নিয়ে ট্রেনিং এর প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন। কৈলাসহর আমার ক্যাম্পের থেকে বেশি দূরে ছিল না, কুকিতলে বেশি দূর ছিল না। উনি প্রত্যেকদিন আসতেন, দেখতেন, বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যাট আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি। উনি একদিন আমাকে বলেছেন, উনি উনি আর আর্টিলারি এর আগে ছিল না, মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাকতেন, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ অ্যান্ড ইজ নট ভেরি হ্যাপি উইথ ইট। অ্যান্ড ফ্র্যাঙ্কলি speaking, he didn't want to take much help from India. Whatever ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান নাই। তো এই জন্য উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন। তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি। ওকে স্যার। কেউ যদি বলে যে উনি ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না, এই করে নাই, সেই করে নাই, উনি পাকিস্তানের পক্ষ করছে, এটা মানে পাগল ছাড়া কেউ এগুলো বিশ্বাস করবে না। একটা কথা আমি একটু তোমাকে একটু একদিন সন্ধ্যাবেলা দেখতেছি আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম, সেখান থেকে ফেরার তারপর দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে, সব ওজি, মানে ইন্ডিয়ান অলিভ গ্রিনের ইউনিফর্মে। তো আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে। কিছুক্ষণ পরে দেখি যে না, এরা আমাদের বাঙালি, কথাবার্তা বাঙালি বলতেছে, যাচ্ছে ট্রাক একটার পর একটা। আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে। তো জিয়াউর রহমান আমাকে দেখলেন, আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম। তো উনিও থামলেন আমাকে দেখে। তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা? তো হি প্রাউডলি হি সেড দে আর ইউর ফার্স্ট বেঙ্গল। মানে ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি। তো আমি বললাম স্যার কোথায় যাচ্ছে? দে আর গোয়িং টু দ্য ফ্রন্ট। তখন আমি একটু রাগ হয়ে গেলাম। স্যার তাহলে এম আই নট পার্ট অফ ইউ, ওয়াই আই এম নট গোয়িং? তো উনি বলে যা থাকো, আসো আমার সাথে আসো, করে আমরা একটা উপরে টিলার মধ্যে বসলাম। যে উনি বসে বলেছে লেট মি সি, আমার এই ট্রিপগুলো পার হোক, তারপর সেখান থেকে তো মানে আমি দেখলাম আর কি ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে। তারপর সেখান থেকে উনি আমাকে বলল যে ওকে, ইউ আর অলসো জয়নিং। সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লয়েড করে যুদ্ধে গেলাম আর কি। তো যে বলো। জিয়াউর রহমান সম্পর্কে আমরা সারা জীবন এরকমই শুনেছি। গত ১৫ বছরে যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা অন্যরকম। এইজন্যই প্রশ্নটা করলাম। আরেকটা প্রশ্ন আছে, আমি কালকে ফেসবুকে আপনার এই ইন্টারভিউটা হবে এটা আমি সবাইকে জানিয়েছিলাম এবং সবার কাছে প্রশ্ন জানতে চেয়েছিলাম যে আপনার কাছে কি ধরনের প্রশ্ন করতে চায়। এর মধ্যে বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা যদি আমার পরে ছিল, যেহেতু আ জিয়াউর রহমান সাহেবের, এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই। যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে। যে এই যে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যেই সিনারিও ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে। তারপরে মানে হোল জামায়াতে ইসলামী অ্যাজ এ পার্টি আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন? ইলিয়াস, সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমি জয়েন করার সাথে সাথে আমি জেড ফোর্সে ছিলাম জিয়াউর রহমানের। আমি সামনে ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম, আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম, অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ। কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই, কারোর সাথে আমার কোনো দেখা হয় নাই। যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে, তারপরে আগরতলায়, এই অতটুকুই ওই কয়েকজনের সাথে। তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি। আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে কেউ আসে নাই, কোনো পলিটিক্যাল এলিমেন্ট। অতএব যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পরে অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে টরেছে, কিছু বিশ্বাস করেছে, কিছু বিশ্বাস উপযুক্ত নয়। এগুলা তখনকার সময় আমি কিছু সেই দেখতে সময় পারিনি। আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে, তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। মানে যুদ্ধের মাঠেই তো তারা তো একটা পার্ট ছিল। আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল। তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ-টুদ্ধ হয় নাই? নো, 71 এ আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম, মানে আমাদের আ বাংলাদেশের পূর্বাঞ্চলে, ওখানে আমি আমার দেখেন আমার নজরে
কথা হলো আমি ছিলাম সম্মুখ যুদ্ধে। পিছনে কে কি হয়েছে কোনো ক্যাম্পে-ট্যাম্পে আমি খুব একটা যাইনি। ২-১ বার রিক্রুট করার জন্য গেছি ২-১ জনে। আমার কোনো পলিটিক্যাল এলিমেন্ট এর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আমি জানি না। আমি বলতে পারব না। এগুলা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী-টাহিনী শুনেছি। কিন্তু আমার যুদ্ধের সময় কারো সাথে ওরকম কোনো মোলাকাত হয়নি, দেখা হয়নি। না, ঠিক আছে। জি স্যার, আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে। রাজাকাররা খুব আ অর্গানাইজ একটা বাহিনী ছিল। তাদের অস্ত্র ছিল ন পাকিস্তানিরা। নট নট ইন মাই এরিয়া, নট ইন মাই জেড ফোর্স। যেখানে জেড ফোর্স এর সাথে আমি ছিলাম, জিয়াউর রহমানের ফোর্সের সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম 8 বেঙ্গলের সাথে, এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিছি 3rd বেঙ্গল এবং 1st বেঙ্গল। মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। থাকতে পারে, বাট আমার সাথে কোনো স্যার, আমি বলছিলাম না। আমি সত্য কথা বলতে কি, আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে I was too busy in the front line. জি। অতএব ওসব দেখার আমরা আমার সুযোগ হয়নি। মূল প্রশ্নে চলে যাই স্যার। বলেন। ১৫ই আগস্ট কেন ঘটালেন স্যার? আহ ১৫ই আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে। আ আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভেতরে অনেক আ তাদের মনের মধ্যে অনেক সরি তাদের ধ্যাত্তেরি, না, সমস্যা হচ্ছে না স্যার, আমাদের বলেন আমার আপনি। এই ডিস্টার্ব করতেছে একটা ব্যাপারে। আ সরি। তো যুদ্ধক্ষেত্রে আমার ওরকম কোনো কারো সাথে কোনো পরিচয় হয় নাই, দেখা হয় নাই। পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি। কিন্তু কোনো as I said, আমি সম্মুখ যুদ্ধে ছিলাম। তো পলিটিক্যাল এলিমেন্ট এর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। আমি বলতে পারব না এই ব্যাপারে কিছু। সরি, তোমার প্রশ্নটা কি ছিল? ১৫ই আগস্ট ও কোন ১৫ই আগস্ট, সরি। জি, জি। ১৫ই আগস্টে obviously যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক, দেশ কি হবে, ভবিষ্যৎ কি হবে। সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে এরকম ছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি। যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে, যেভাবে চলতেছে, মনে হয় দেশের মধ্যে একটা লুটতরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72, 73, 74, 75 এ কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ম্যান মেড দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি, দেখেছি। এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কিনা এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। হয়তো সিনিয়রদের মধ্যেও আলাপ হইতো, কিন্তু কেউ এটা শেয়ার করতাম না। আফটার অল এগুলা মানে গোপনে বলা হতো। গোপনে গোপনে আলোচনা করা হতো। তো 75 এর যে ঘটনাটা ঘটে, এটা আগে থেকেই কল্পনা ছিল। তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাকশাল করে তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তাভাবনা শুরু করা হলো। আ আর আমি বলি, আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। আর তখন আমার চাকরিও নাই। বাইরে মানে অবস্থা তো আবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা-টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু-বান্ধবের সাথে আলাপ হতো। মোস্টলি আমার ইউনিট ছিল টুফিল্ড, তখন টুফিল্ডের সিইও ছিল রশিদ। আ যে ১৫ই আগস্টে ছিল সেই রশিদের সাথে আলাপ-সালাপ করতাম। আমার লোকজনের সাথে আলাপ করতাম। আর ইউনিটে যেতাম আ কোনো অর্ডার-টর্ডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে, এটাই ছিল। খুব একটা মানে সন্তোষজনক ছিল না। পয়সা কড়ি নাই। ব্যবসা করতে তো পয়সা লাগে। অনেক বন্ধু-বান্ধবের কাছে গেছি যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল, তাদের কাছে সাহায্য চাইছি। খুব একটা মানে আশাবাঞ্ছক সাহায্য পাই নাই। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ-সালাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথা-টথা কম বলে, চাপা, সে বেশি কথা বলে না। তো বলার সময় বলল যে, "তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে?" আমি বলছি, "না, ঢাকাতেই আছি।" তো সপ্তাহ খানেক আগে ১৫ই আগস্টে তখন বলল যে, "ঠিক আছে, ঢাকায় থেকো।" তো আমি তখন বুঝতে পারি নাই তখন কি। আমি ভাবছি আমি অর্ডার-টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি, হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন। এজন্যই বলতেছে ঢাকায় থাকতে। তারপরে আমি ভুলে গেছি, আমি নিজের কাজে-টাজে ব্যস্ত। ১৫ তারিখে
রশিদ হন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে, সে জায়গা সে চিনে। আসছিল দুপুরবে একবার, আমাকে পায়নি। কথা-টথা বলে চলে গেছে। মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালী ফোনে ছিল। সে বলে যে, "ধরেন, ধরেন উনি আসতেছে।" বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপরদিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শাহরিয়ার আছে। কয়, "স্যার শাহরিয়ার আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই। আপনি কি আছেন?" আমি বলছি, "হ্যাঁ, আছি আসো।" ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি তাও জানে। তারপরে শাহরিয়ার এবং নূর মে তারা মানে আশেপাশে কোথায় ছিল ৫-১০ মিনিট পরে তারা আসলো আমার শ্বশুরবাড়িতে। ওরা চা-টা খাইলো। খাওয়ার মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলে নাই। বলছে, "স্যার আমরা একটু এক জায়গায় যাবো। আ মানে আপনি আমাদের সাথে অ আসেন।" তো আমি বলি, "ঠিক আছে।" আমি এটাও তো সিরিয়াসলি কিছু নেই নাই। তো যেহেতু আমি এখন যাবো, আমার শ্বশুরবাড়ির লোকজন ও ওদেরকে বুঝানোর জন্য বলছে যে, "অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতালে আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি।" তো আমি বলছি, "ঠিক আছে।" মাঝখানে নূর আমার কানে আমাকে বলল, "স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে?" আমি বললাম যে, "আছে একটা কোথায় আছে ওদের খুঁজে বের করতে হবে।" ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে। কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে? এই নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা। তখন ওদের সন্দেহ হলো আমরা অন্য কোনো কোনো একটা মিশনে যাচ্ছি। আমাদেরকে যেতে দেবে না। এই বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে। নাটকে একটা ইউনিফর্মের দরকার। আমাদের কাছে নাই। এজন্যই চাইছিলাম। ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন। এটা মানে কাহিনী এমনভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না। হুম, তারপরে বলল যে, "স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আমরা চলে যাই।" আমি বললাম, "নো আমি যাবো।" তবুও আমি কতটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে। আমাকে যেতে দেবে না। আমার শাশুড়ি এরা তবু আমি যেহেতু আমি কমিট করেছি কারণ ওদের সাথে বন্ধু আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর। বয়স্ক মানুষ, প্রাক্তন ইঞ্জিনিয়ার। উনি পরবর্তী পর্যায়ে উনি বলেছেন রাশেদকে যেতে দাও। কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে। সে এমন কোন কাজ করবে না যাতে মানে আ খারাপ কিছু হয়, ভালো যদি কিছু করতে চায় ভালোর জন্যই করতে চাইতেছে। তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার পরে পথের মধ্যে তখন শাহরিয়ারের একটা Volkswagen গাড়ি ছিল। শাহরিয়ার গাড়ি চালাচ্ছিল। আমি আর নূর পাশে। শাহরিয়ার কথা বলছে। শাহরিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্বান মনে করে। লম্বা চওড়া লেকচার দিতে লাগলো। দেশে এই অবস্থা, সেই অবস্থা এগুলো আমি অলরেডি জানি। তখন তখনও পুরাপুরি সে বলছে যে কিছু না কিছু একটা করতে চেষ্টা করছে এরকম একটা ভাবখানা পেলাম আরকি। তখন শাহরিয়ারের বাসায় আসলাম। সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে। আ মেজর ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো, হুদা আসলো। এদের সবার সাথে পরিচয়। খিদা লাগছে খুব। ওই যে শাহরিয়ারের বাসায় ওখানে আমরা রাত্রে খেলাম। খাওয়ার পরে মতো রাত্রে ১০ টার দিকে আমরা তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে। তবুও আমি ডিটেইল কিছু জানি না। আমরা সবাই মিলে ডালিম এবং শাহরিয়ার ২ জনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে। তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডন্ড। ১০ বছর থেকে পয়সার অভাবে এটার কাজ আর অগ্রগতি হতে পারে নাই। সেই একটা খালি জায়গাতে রাত্রেবেলা আমরা ওখানে বসে আছি। অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে 16 বেঙ্গলের আসার কথা। লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। ১ ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আসে না। ইতিমধ্যে রশিদ আসছে একবার। রশিদ এসে আমাকে দেখে খুব খুশি। আমার একবারে মানে আ হাত শেক করে বলে যে, "থ্যাংক ইউ তুমি আসছো।" আমি তা রশিদ কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেছিল দুপুরে। আমাকে খোঁজার জন্য পাই নাই। সারাদিন সে হন্যে হয়ে আমাকে খুঁজতেছে। এইজন্য যে টু ফিল্ড আমার হাতে গড়া লোক। টু ফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রে ছিলাম। টু ফিল্ডের সবাই আমার প্রতি লয়াল। আমি তাদেরকে যা বলব তারা আমার কথা শুনবে। এইজন্যই সে আমাকে খুঁজতেছিল। তারপরে বলল যে, "আমি হ্যাপি তো তুমি আসছো।" তো আমি বললাম, "স্যার আমি এখনো কিচ্ছু জানি না কি আমরা" কয়, "সবকিছু জানতে পারবা। থাকো সবার সাথে।" আমার সাথে সে চলে গেছে। বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড দ্যা হোল ডে। হুম, রশিদ চলে গেছে। আমরা ঘন্টাখানেক ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে 16 বেঙ্গল আসতেছে না, এখন চিন্তা করতেছি ওয়েদার কারণ 16 বেঙ্গল ইস এ ইনফ্যান্ট্রি ইউনিট, বিগ ইউনিট। আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি ওরা অল্প ২০০-৩০০ লোকজন ওইদিকে আ
এত বড় একটা অপারেশন করা যাবে কিনা, এই জন্য 16 বেঙ্গলের আমাদের দরকার ছিল। কিন্তু আমরা 16 বেঙ্গল যত আসতে পারে নাই, তখন চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার উই শুড অ্যাবান্ডন ইট, কারণ এখনো সময় আছে, আমরা নিজের নিজের জায়গায় চলে যেতে পারবো, কেউ কিছু বলবে না। তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না, আমার মনে হয় উই আর কমিটেড, এই খবর গোপন থাকবে না, আমরা যা আছি এ দিয়ে আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস ছিল যে মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হব। তখন সবাই বলল যে ঠিক আছে, লেটস গো। তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম। ফার্স্ট বেঙ্গল না, ফার্স্ট বেঙ্গল লান্সার্স, যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট। ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হইলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পাশে, ওখানে সংলগ্ন ওই জায়গাতেই, ওখানে ওখানে সব জমা হইতেছে। টু ফিল্ড আর্টিলারি ওখানে আসছে, আমরা ওখানে গেলাম, সব লোকজন ভর্তি এদিক ওদিক যেতেছে, তখনও বুঝতে পারি নাই কি হইতেছে। এক পর্যায়ে রশিদ আসলো, ফারুক আসলো, ওরা আলোচনা, বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে, তখনও ডিটেল জানি না। তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো কি হবে, কে কার পরে কার দায়িত্বে কি থাকবে, এসব ব্রিফ করা হলো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়াবাতের বাসা, রেডিও স্টেশন, শেখ বনির বাসা, এই কয়টা টার্গেট। কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারি না, হয়তো আরো টার্গেট নেওয়া যাইতো, আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত, কিন্তু এর বেশি আমরা নিতে পারি না, অতএব টার্গেট কাটছাট করে এই 4টা-5টা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। তার অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না, সে একটু অপারগতা দেখা দিল। কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো, মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল, সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির, কুমিল্লা থেকে আসছে। সে আর্টিলারির লোকজন, যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে, অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে, এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল। কিন্তু ডালিম অপারগতা বললো যে না, আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না। আরো অনেক আছে, আমি ওদের ডিটেল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল। হুদাও ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারির অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাব। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে, যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো, হুদা গেল, হুদার সাথে আরো 2-1 অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, সেরনিয়াবাদের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য, ডালিমের আন্ডারে আবার 2টা গ্রুপ ছিল। একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে, পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবাতের বাসায়, আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে, আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হলো, ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুকও খুব একটা ভালো বাংলা বলতে পারে না, যতটুকু পারে এটা বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে, এটা আমরা সহ্য করতে পারি না, আজকে আমাদের এটা কিছু করতে হবে, এবং সবাই এখন রয়েছে, আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ে টাতে দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না, মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল, কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না, ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি টেডি হয়ে, অনেক কাহিনী আছে, অত লম্বা চড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় 4টার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানিক আমরা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি। আমরা, আমাদের মনে হয় মুভের সময় ছিল 3টা বাজে, আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা 4টার দিকে রওনা দিছি সবাই। সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে, তারপরে আমরা ট্রাকের মধ্যে, আমার
আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো রেডিও স্টেশন ২টা ট্রাক দেওয়া হলো। তার মধ্যে একেকটা ট্রাকের ভিতরে ৩০-৪০ জন লোক করে ওরা ঠাসাঠাসি ভাবে ছিল এবং এই ট্রাকগুলা মোস্টলি 2 ফিল্ডের এবং আ ফার্স্ট লান্সারদের। তারপরে শাহরিয়ার শাহরিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে মেজর শাহরিয়ার ছিল। শাহরিয়ার আন্ডারও ২-৩ ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম। আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম। পেছনে, পেছনে ট্যাঙ্ক গুলো আসলো একটা, একটা করে। অনেক কাহিনী আছে। এটা আমার ডিটেইল যেতে চাই না। আবার কোনো বাধা বিপত্তি আমরা পাই নাই। আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয় নাই। কারণ সবাই একটু আশ্চর্য যে এটা কেন যাচ্ছে? কোথায় যাচ্ছে? আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে, ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন ছিল। এক্সাক্ট কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে। তা আমরাও গেলাম। আমাদের সামনে ছিল ডালিম, ডালিমের পেছনে তারপরে ১ম ছিল আমার মনে হয় শাহরিয়ারের ২ টা ট্রাক লোকজন তার দায়িত্বে, তারপরের ২ টা ট্রাকের দায়িত্বে আমি ছিলাম। তো আমাদের টার্গেট প্রত্যেকের টার্গেট আলাদা বলা আছে। তারপর বাকিরা ট্যাঙ্ক গুলোও তাদের দায়িত্ব দেওয়া হলো। কেউ এয়ারপোর্টে, কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে, কেউ বঙ্গভবনের ওদিকে, তারপরে কেউ আ আ জয়দেবপুর রাস্তা ওটা কি মানে এয়ারপোর্টের রাস্তার ঢাকা ওদিকে ঢাকা ময়মনসিংহ রোড। জি। ঢাকা বামেরশিখ রোড ওদিকে স্থাপন করা হলো। অত ডিটেইল ওগুলো আমি তখন জানতাম না। আর শহরের বিভিন্ন মানে আ স্ট্র্যাটেজিক পজিশনে ওর জন্য পাঠানো হলো। কিন্তু ট্যাঙ্ক পরে আসছে। আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় ভোর তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না। আমরা তো ঘড়ি ধরে ওইসব করতে পারতাম না। সময় জ্ঞান খুব একটা ছিল না। তখন অন্ধকার ছিল। অন্ধকারে আমরা আস্তে, আস্তে বেরিয়ে এলাম। তারপরে আ যখন মিন্টো রোডের ওখানে মানে আমাদের ১ম টার্গেটের কাছে আসার সময় ১ম মনে হয় একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল। যে শাহরিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল। কারণ তো লোকজন ওটাকে ধাক্কা দিয়েছে। ওটা কাছেই টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসলো আমি আমার লোকদেরকেও বললাম যে, "যাইয়া ওদেরকে একটু হেল্প করো।" কিছুক্ষণ পরে হেল্প-টেল্প করে ৫-১০ মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে, আস্তে ভোর হয়ে যাচ্ছে। অতএব আমি ডালিমকে বললাম, "আমি আমার টার্গেটে চলে যাই। কারণ আমার দেরি হয়ে যাচ্ছে।" ডালিম বলল যে, "যা তুমি চলে যাও।" তো ওই ৭ এর মধ্যে ২ ট্রাকে যা পাইছি ২ ট্রাকের মধ্যে ভরায় আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের মধ্যে কিছু একটা মিক্স হয়ে যাইতে পারে। এরা সবাই কিন্তু আর্টিলারির লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশনে গেলাম ২ টা ট্রাকে। আমার আগে ইনস্ট্রাকশন ছিল ১ম ট্রাক লোকজন মানে ২০-৩০ জন ৩০ জন লোকজন যারা আছে ১ম এ তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নিবে। ২য় গ্রুপ ২য় ট্রাকে তারা আমার সাথে থাকবে। আমরা ভিতরে যাব। তো আমার আমি যা করেছি সেটা হিসাবেই খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি। মানে সময় নষ্ট করে না। অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে। এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে আ অলরেডি আলো আইসা যাইতেছে। আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন। আ আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমওডিসির বা পুলিশের কিছু গার্ড ছিল ৭-৮ জন। ওরা তো অ্যাকচুয়ালি মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে। আমি ওদেরকে যেমন তোমাদের কোনো ভয়ের কারণ নাই। মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ারগুলো আমার একজনকে বললাম, "হাতিয়ারগুলো নিয়ে নাও।" ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসায় রাখলাম। ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিল। আমি যে, "নো তোমাদের কোনো চিন্তার কারণ নাই। তোমরা আরামে বসে থাকো।" সামনে একজন গার্ড রাইখা দিলাম। হুম। তো আমার লোকজন নিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যাইয়া ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মনে হয় ৬:৩০ টার দিকে খোলে। এর আগে কিন্তু খোলে না। কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল ২-৪ জন টেকনিশিয়ান, বেশি লোকজনও ছিল না। তো ওরাও ১ম একটু ঘাবড়ে গেল। তো ওদেরকে আমি এক্সপ্লেইন করলাম যে, "মিলিটারি হ্যাজ টেকেন ওভার। আর্মি হ্যাজ টেকেন ওভার। আপনাদের কোনো চিন্তা নাই। আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি।" ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল। সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্যই আমাকে কল করলো। আমি বললাম যে, "আমি রেডিও স্টেশনে যাবো যেখানে আমার দায়িত্ব হলো ওটা
ভাষণ দেওয়ার জন্য রেডি করা। ওই রুমে আমাকে নিয়ে গেল। আর আমার একজন সুবেদার ছিল, ওদেরকে বললাম, "আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসায় রাখেন, কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে।" তখন আমরা জানতাম না তো কে কি, কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক। কিন্তু হুম। তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে। আমরা বললাম, "সব জায়গায় লোক লাগাই দেন, কেউ যেন কোন রকম ক্ষতি করতে চেষ্টা না করে।" হয় নাই ইনশাআল্লাহ। তারপরে আমি আমি ওখানে গেলাম। চেক করতেছি ব্রডকাস্টিং এ সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং, মানে হি ইজ ভেরি হেল্পফুল। সে দেখাই দিতেছিল। তো এমন এক পর্যায়ে আমার এক সুবেদার দৌড়ায় আসে, বলল যে, "স্যার, রক্ষী বাহিনী।" আমি তো একটু ঘাবড়ায় গেলাম। কি ব্যাপার, রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি? ওর রক্ষী বাহিনী একটা ট্রাক যাইতেছিল, আমরা তাকে মানে ঘেরাও করে রেখে দিছি। ভালো করছো। আমি বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনীর লোকেরা একটু ভীত সন্ত্রস্ত ছিল। তাদের মানে একটা অ্যাকচুয়ালি ট্রাক না, একটা হাফ ট্রাকের মতো। বাইরে মনে হয় মানে গোটা ১৫-২০ এক লোক হবে। আর সামনে একজন সুবেদার। সুবেদার সাহেবকে আমি নামতে বললাম। আমাকে বললেন, পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার। এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল। আপনারাও কিন্তু আমাদের সাথে আসেন। তো সে বলল যে, "স্যার, আপনাদের সামনে", ভয়ে বলল যে, "না, আমরা সাথে আছি।" তখন আমি বললাম যে, "আপনার লোকদেরকে বলেন হাতিয়ারগুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে।" ওরা সবাই নিচে নামে আসলো। আমার হাবিলদার আরো আমার সাথে লোকজন আছে, তারাও এগুলা দেখাশোনা করলো। তারা এসব লোকজন চতুর্দিকে মানে স্যার, রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ছিল। ইয়েস, শেখ তারা মুজিবের তারা লোক। যখন শুনলো যে আপনারা করেছেন, মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা কি কোনো উত্তেজিত হয় নাই বা আ আপনাদের সেটা আমি একটু পরে আসতেছি। ওদের প্রতিক্রিয়াটা। কিন্তু ১ম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের, হাফ ট্রাকের লোকজন, তারা কোনো কিছু করে বরং আমি তো বললাম যে ওই সুবেদার, দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হাবালদারকে দিয়ে বললাম যে, যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হইলো। একটু গার্ড বাড়ায় দিলাম। আর ওদের যে হাতিয়ার-টাতিয়ার আছে, হাতিয়ারগুলা ওরা নিজে নিয়ে নিলাম। তখন ওই সুবেদারকে আমি বললাম যে, "আপনাদের কোনো অসুবিধা নাই।" লোকজনকে বললাম, "কোনো অসুবিধা নাই। আপনারা আরামে থাকেন। কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল। এজন্য আমি সুবেদার সাহেবকে বললাম, "কোন রকমের গন্ডগোল চেষ্টা করবেন না। চতুর্দিকে কিন্তু আর্মি আছে।" বাই দ্যাট টাইম ট্যাংকও ২-১ টা আমাদের চারিদিকে এসে গেছে। অতএব তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই। তার দুপুরবেলা যখন কারফিউ উঠানো হয়, তখন এদেরকে আমি ছেড়ে দিছি। রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিছে। যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে। "স্যার, আপনারা আমাদেরকে বাঁচাইছেন। কারণ আপনারা যদি এটা না করতেন, কদিন পরে লোকরাই আমাদেরকে মাইরে ফেলত। ধরে আমাদেরকে ফেলত।" এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি। আমি চিটাগং এ ছিলাম 74 এ, 73-74 এ। তখন একদিন আমি বাইজিদ বোস্তামি ক্যান্টনমেন্ট থেকে বাইজিদ বোস্তামি রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি। দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন। স্লোগান দিয়া যাইতেছে পথে দিয়ে, "একটা দুইটা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো।" মানে স্লোগান দিয়ে যাইতেছে। হুম। অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা। তারা সেসব আকাম-কুকাম করতেছে, খুন খারাপি করছে। এগুলা অজানা নয়। সবাই জানে তারা কি করতেছে। এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব। ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলা তার কার্যক্রম পরিচালনা করা হইতো। এবং শোনা যায়, আমি ডাইরেক্টলি জানি না, তোফায়েল নাকি এগুলো সব মানে করতো আরকি। অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল, আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করত। তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম, ওই সুবেদার আমাকে জড়ায় ধরে সেলিউট দিয়ে বলে যে, "স্যার, আপনারা আমাদেরকে বাঁচাইছেন। কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মাইরা ফেলত। না হইলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন।" যাই হোক, সে কাহিনী এখনো বলতেছেন। তারপরে আমি গেলাম, আমার ওই রেডিও চেক করতেছি সবকিছু ঠিক আছে কিনা। এমন সময় মনে হয় তখন 4:30, আমি টেস্ট করার জন্য আ ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আরকি। আমার নিজের নামে, ওই যে আমি যে মেজর রাশেদ বলছি, দেশ সামরিক বাহিনী আ কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে। এসব কিছু একটা বললাম আরকি, লোকজনকে বললাম, "আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি।" এমন সময় আমার পেছনে ছিল ক্যাপ্টেন মোস্তাফা। সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে, "স্যার, আমি একটু বলব।" আমি, "ঠিক আছে, ওকে।" আমি মাইক্রোফোন দিলাম, বলল। সেও একবার হাত পা ছড়াইয়া একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া বলল যে, সবার ঈদ মোবারক স্যার। একবারে
তাকে একবারে মানে শেখ মুজিবরে গালিগালাজ দিয়া একবারে হাত পা ছড়ায়া খুব চিল্লাচিল্লি করে মানে গালিগালাজ দিয়া বলতেছিল। এমন হুম, সময় পিছনে থেকে একজন টেকনিশিয়ান আসে বলল যে, "স্যার, আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না। এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে ২-৪ মাইলের বাইরে যাচ্ছে না। কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাখালীতে ওটা কিন্তু এখনো বন্ধ। ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না।" তখন হুম, আমি বললাম যে, "তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে।" সে হুম, আবার পরক্ষণে এসে বলেছে, "স্যার, ওটা অলরেডি খোলা হয়ে গেছে।" কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের থেকেই মানে ওটা খুলে দিছে, বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে। অতএব ওটা অলরেডি খোলা আছে। অতএব হুম। আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে আ একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার, এটা ওই ইয়ের রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই। শুনে গেছে, পরবর্তী পর্যায়ে শুনেছি যে কেউ শুনেছে, অনেকে শুনে নাই। তারপরে ১৫-২০ মিনিট পরে ৬:৩০ টার দিকে মনে হয় তখন ডালিম আসলো। ডালিম হন্তদন্ত ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে আমার কাছে আসলো। একেবারে সে তো খুশি এমনি ঘামাইতেছে। কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙ্গুল দিয়ে উঠায় বলল যে, "উই হ্যাভ ডান ইট।" এবার আমাকে জড়ায় ধরে বলল যে, "উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ ডান ইট।" তো আমি বুঝলাম যে মিশন সাকসেসফুল। অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসে। হয়তো মুজিবের বাসায়ও গেছিল। যে জানছে যে টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড। তারপর অন্যান্য যেসব টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন, মিন্টু রোড এরিয়া, সানিয়াবাতের বাসা এসব পুরা এরিয়ার দায়িত্ব, ওভারঅল দায়িত্ব তার ছিল। আচ্ছা, টার্গেট মানে কি? মানে আপনাদের কি ও এই যে এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা কি ছিল স্যার? টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায় কার কি দায়িত্ব আচ্ছা, সেটাই আচ্ছা। হলো। যেমন মুজিবের বাসা একটা, সানিয়াবাতের বাসা একটা, শেখ মুনির বাসা একটা, রেডিও স্টেশন একটা। না কিন্তু আগের তার দিন বিকেল থেকে এই যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনায় সবশেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই ন ধরনের কোন পরিকল্পনা ছিল ন কিনা? ন জি। এরকম কোনো পরিকল্পনা হয় নাই। এক্সাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ওরকম ধরনের ব্রিফিংও করা হয়নি। হুম, সময় আমাদের কাছে ছিল না। উই রান আউট অফ টাইম। কারণ ১ ঘন্টা ২ ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বেঙ্গলের অপেক্ষায়। 16 বেঙ্গল আসে নাই। হুম। অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে। তার লান্সারের ওখানে অতটুকু অত ডিটেইল বলে নাই। সে বলছে, "তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেইল বলবে। আমি অত ডিটেইলে যেতে চাই না।" মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হইছে। আরেকটা জিনিস হলো কি, আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না। অতএব আমি ডিটেইল জানি না। মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে। এই ইন্টারভিউটা কিন্তু ১৫-২০ বছর আগে রেকর্ড করা। এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আম সোহরাওয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল। ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আল্টিমেটলি মুজিবকে যেতে হতো। ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াটএভার ইট ইস দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। বাসায় নয়। এটা হলো রশিদের কথা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার। হুম। তারা ডিটেইল জানে। অতএব এটা রশিদ যদি এটা বলে থাকে এটাও সত্য হতে পারে। যাই হোক, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল। না তবে মানে আপনি মুজিব জানতেন না ওই পর্যন্ত। জি। তখনও জানতাম না। আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল। মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে। তার বইতে আছে। সেই বইয়ের আ মানে আ স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি আম দেখা যায় কিনা। আ জি, জি দেখা যাচ্ছে। কিন্তু আ মানে 1975 আগস্ট বিপ্লবে না বলার কথা রাশেদ চৌধুরী। এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে। আরো অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে। তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা ৩ ট্রাক ছিল। সৈন্য সামন্ত মোস্টলি দে আর ফ্রম লান্সার্স।
মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন, মানে হুদার আন্ডারে। তারপরে হুদার সাথে আরো মনে হয় অফিসার ছিল। হয়তো একজনের দায়িত্ব ছিল ওই ৩২ নম্বরের মেইন রোডের থেকে ব্যারিকেড করা ২ মাথায়। আর তার সাথে অন্যান্য অফিসার ছিল। তার কথা মতো মানে যেটা সে বলল। আচ্ছা, তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা জি, একটু জি, শেষ করি। শেষ করে দেন। তারপরে রেডিও স্টেশনে কিছু পরে ডালিম আসলো। ডালিম আসার পর আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে না? আমি এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল। দে আর ভেরি হেল্পফুল। তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি মানে সুইচ মুইচ কোথায় কি করতে হবে বলছে। তো প্রথমেই ডালিম হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিতভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার দি কন্ট্রোল। শেখ মুজিব, আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে, এটাও সে ব্যবহার করেছে। আর দেশে কারফিউ মার্শাল ল, লোকজনকে বলছে আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন, কেউ ঘর থেকে বাইর হবেন না। তো প্রথম এসব কথাটা একটু খাপছাড়া ছিল। তখন আমি বললাম যে স্যার, আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন, রেকর্ডেড, দেখে পড়ুন। তখন উনি বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও। তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম, এই একটা প্যারা, বেশি বড় না, এটা লিখে দিলাম যেটা যা হয়েছে ঘটনা। তবে হত্যা শব্দটা আমি মনে হয় ব্যবহার করি নাই। তো ডালিম মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে। আর যেসব সেই মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে। মিনওয়াইল সরকার কবিরউদ্দিনকে সবাই চিনে। সরকার কবিরউদ্দিন আসলো, ওই তার ডিউটি ছিল, সে আসলো তাড়াতাড়ি, তাকে এনে আমরা ওখানে বসায়া কমেন্ট্রি দেওয়ালাম আর কি। ডালিমের বক্তৃতার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল, কারণ সরকার কবিরউদ্দিনের গলা সবাই চিনে। হুম, অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক, এটাই বোঝানোর জন্য যে কারণ ডালিমকে লোকে চিনে না, রাশেদকে লোকে চেনে না, আমরা কি বলছি লোকে চিনে না, কিন্তু সরকার কবিরউদ্দিনকে লোকে চিনে, তার বক্তব্য লোকে জানে। এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতাম এরকম। এটা চলতে লাগলো, মানে ঘন্টাখানিক চলার পরে যখন আহ খন্দকার মোশতাক আসলো, আসার পরে খন্দকার মোশতাক স্টপড ইট। বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোন। এটা হলো মানে রেডিও স্টেশনের কাহিনী। ৮টা ৮:৩০ দিকে মনে হয় রশিদ খন্দকার মোশতাককে নিয়ে আসলেন। খন্দকার মোশতাক সাদা পোশাকে, মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো। খন্দকার মানে ইয়ে রশিদ তো বেশ লম্বা চড়া, ৬ ফুটের উপরে লম্বা। আর খন্দকার মোশতাক একটু ছোট, মানে তার অর্ধেক। যাই হোক নিয়ে আসছে। তো মানে ডালিমা বা আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড অফ অনারের বন্দোবস্ত করলাম। আমাদের কাছে যা সৈন্য সামন্ত হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে, ছোট চত্বরে একটা গার্ড অফ অনার দেওয়ার বন্দোবস্ত করলাম। আফটার অল হি ইজ দি নিউ প্রেসিডেন্ট। তারপরে দিলাম, উনি মানে সবার সাথে হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো, তো দেশের সূর্য সন্তান স্থাপন করেছো। মানে সঙ্গে একটা মুক্তি, উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হলো, ওখানে চলে গেল। তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার। ওখানে সবাই আসলো, ওখানে সবকিছু হলো। এখন মুজিবের বাসভবনে কি হলো, আমি ওখানে ছিলাম, আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম না, এসব সব আমার পরবর্তী পর্যায়ে এসব কালেক্টেড কাহিনী। সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে, সেটা আছে স্টেটমেন্টটা। সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই, দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে, বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের, সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের, ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে, কুমিল্লার থেকে। তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে। সেটা মুজিবের বাসা, বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে থাকে। তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি। এই আর্টিলারির কমান্ডার ডালিম ছিল এককালে, আগে পাশা ছিল, তারপর ডালিম। আর ওই ইউনিটের অ্যাডজুটেন্ট ছিল বজলুল হুদা। এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার, সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে। তো ওদেরকে দূরে থামাইয়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল। তখন তারা রেডি হচ্ছিল রেবেলি করতে। রেবেলি মানে সকালে ফ্ল্যাগ
হোয়েস্টিং অনুষ্ঠান হয়, ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল। প্লাটুন খানেক লোকজন। তো হুদা আস্তে, আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে। সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবেদারের সাথে কথা বলল। ওরা সবাই হুদাকে চেনে। চিনেই তাকে বলল তখন হুদা বলল যে, "আর্মি হ্যাজ টেকেন ওভার। এখন আমরা এখানে আসছি। মুজিব ইজ নো মোর ইন পাওয়ার। মুজিবকে অ্যারেস্ট করতে আসছি। এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা?" এক বাক্যে সবাই বলল, "স্যার আমরা আছি আপনাদের সাথে।" তো হুদাকে বলল যে, "ঠিক আছে আপনারা রেডি থাকুন। কিন্তু কেউ যেন মানে এখনো ৩২ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে। এটা আমরা দেখে রাখুন।" কিন্তু এই হুদা